হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে ট্যাট টু এবং এসটিজিটি দুটোটার মধ্যেই টপিকটা আছে। টপিকটা হলো আকবর এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। প্রথমে কনসেপ্ট আলোচনা আছে, তারপর অনেকগুলি প্রায় 52টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখছি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হলে অবশ্যই এই নাম্বারে মেসেজ করে বা ভিডিওর কমেন্ট সেকশনে বা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। তো একমাত্র এসএম স্টাডি পয়েন্টই হলো যেখানে একদম টপিক অনুসারে ভিডিও নিয়ে আসছে ট্যাট টু এর জন্য এবং পাশাপাশি এসটিজিটির জন্য। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখবে, আলাদাভাবে ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তাহলে চলো আমরা আজকের টপিকটা শুরু করছি, আকবর। ঠিক আছে, দেখো প্রথমে এখানে কি বলা হয়েছে সিংহাসন লাভ। ঠিক আছে, হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর কবে, দেখো 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ দিল্লির সিংহাসনে বসেন। কবে? 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, দিল্লির সিংহাসনে বসেন। তারপরে তিনি তখন 14 বছরের নাবালক। তিনি তখন কি ছিল? 14 বছরের নাবালক ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো তার হয়ে প্রথম 4 বছর শাসন কার্য পরিচালনা করেন পিতৃবন্ধু বৈরাম খাঁ, এবং আকবরের হয়ে প্রথম 4 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন তার পিতৃবন্ধু বৈরাম খাঁ। ঠিক আছে, সিংহাসনে আরোহণের পরই তাকে আফগান নেতা আদিল সাহেব হিন্দু সেনাপতির বিরুদ্ধে যুদ্ধ করতে আছে। নেক্সট এখানে আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। দেখো, শের শাহের উত্তরাধিকারী আদিল শাহের প্রধানমন্ত্রী ও সুযোগ্য হিন্দু সেনাপতি হিমু দিল্লি ও আগ্রা অধিকার করেন। কে দখল করেছিল? হিমু। দেখো, দিল্লি এবং আগ্রা দখল করে নিয়েছিল, অধিকার করে নিয়েছিল। এই সংবাদ পেয়ে আকবরের অভিভাবক হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি বৈরাম কাছে দিল্লির দিকে এগিয়ে গিয়েছিলেন। কবে? 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত ও নিহত করেন, আকবরের ক্ষমতাকে নিরঙ্কুশ করেন। দেখো, আকবরের যে 4 বছর শাসন কার্য করেছিল তার পিতৃবন্ধু বৈরাম খাঁ, তার বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন বৈরাম খাঁ। ঠিক আছে, কি করেছিল? দিল্লির অভিমুখে রওনা হয়েছিল এবং 1556 খ্রিস্টাব্দে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। হিমুকে কি করেছিল? এই যুদ্ধে পরাজিত করেছিল এবং নিহত করেছিল। তারপরে দেখো কি এখন কোশ্চেন আসতেই পারে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল। এদিকে ছিল আকবরের অভিভাবক হিসাবে এদিকে বৈরাম খাঁ, আর এদিকে আফগান নেতা ছিল হিমু। ঠিক আছে, হিমু যুদ্ধে পরাজিত হয়েছিল, জয়লাভ করেছিল আকবর জয়লাভ করেছিল, অর্থাৎ এদিকে তার নেতৃত্বে যে ছিল বৈরাম খাঁ। দিল্লি ও আগ্রা আবার আকবরের অধীনস্থ হন, আর দিল্লি কি হয়েছিল? তা আকবরের অধীনস্থ হয়েছিল। এর ফলে আফগান শক্তির ভারতে ক্ষমতা দখলের শেষ আশাও ছিন্ন হয়ে যায়। আর এর ফলে কি হয়েছিল? আফগানদের শক্তি ভারতে ক্ষমতা দখলের শেষ আশাটাও শেষ হয়ে গিয়েছিল, ছিন্ন হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, এখানে আমরা জানতে পারবো পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের বিস্তার করার পথ সুপ্রশস্ত হয়। অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরেই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আরও প্রশস্ত হয়েছিল। দেখো, আকবরই হলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন যদি বলা হয় যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু হবে বাবর। ঠিক আছে, এখন যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু হবে আকবর। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা হলো আকবর। ঠিক আছে, আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে ছিলেন গুরুতর সাম্রাজ্যবাদী সম্রাট। গুরুতর কি ছিল? সাম্রাজ্যবাদী সম্রাট ছিল। 1560 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1560 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ পদচ্যুত হন আকবরের দ্বারা। এই যে 1560 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ পদচ্যুত হয়েছিল আকবরের দ্বারাই। নেক্সটে কি আছে দেখো, আমরা দেখব। নেক্সটে আছে আকবরের রাজ্য বিস্তার। ঠিক আছে,
49 বছর বয়সে দীর্ঘ শাসন রাজত্বকালে আকবরকে বহু সাময়িক অভিযান করে রাজ্য বিস্তার ও তার সংহতি বিধান করতে হয়। ঠিক আছে, 49 বছর রাজত্বকালে তার বিভিন্ন সংগ্রাম করতে হয়েছিল। বিদ্রোহ দমন করে নিজের প্রাধান্য বজায় রাখতে হয়, আর বিদ্রোহ পাশাপাশি একদিকে বিদ্রোহকে দমন করতে হয়েছিল এবং নিজের প্রাধান্যটাকে বজায় রাখতে হয়েছিল। তাকে সমগ্র রাজত্বকাল ধরেই যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকার সঙ্গে সঙ্গে শাসনতান্ত্রিক, সামাজিক ও ধর্মীয় সংস্কার সাধন করে বিশাল সাম্রাজ্যকে একত্রীভূত করতে হয়। একদিকে যেমন তাকে যুদ্ধ বিগ্রহ সবসময় তাকে উদ্বিগ্ন করত, তার পাশাপাশি শাসনতান্ত্রিক দিক দিয়েও এবং ধর্মীয় সংস্কার সাধন করেও বিশাল সাম্রাজ্যকে একত্রীভূত করতে সক্ষম হয়েছিল। আকবরের সাময়িক অভিযানকে প্রধানত 2টি স্তরে ভাগ করা যায়। অর্থাৎ আকবরের যে সাময়িক অভিযানকে 2টি স্তরে ভাগ করা যায়। ভাগগুলি কোনগুলি আমরা এখন নেক্সট স্লাইডে দেখব। কি আছে দেখো, এখানে প্রথমে বলা হয়েছে ক নম্বরে 1556 খ্রিস্টাব্দ থেকে 1580 খ্রিস্টাব্দ এবং 1581 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ 1556 থেকে 1580 পর্যন্ত একটা ভাগ, 1581 থেকে 1605 খ্রিস্টাব্দ হলো আরেকটা ভাগ, তাহলে 2টা ভাগ। সাময়িক অভিযানের প্রথম স্তরে আকবর উত্তর ভারতের প্রাধান্য স্থাপন করেন, আর প্রথম দিকে উত্তর ভারতে প্রাধান্য স্থাপন করেছিল। কাবুল থেকে বাংলা পর্যন্ত বিশাল অঞ্চলে তার কৃতিত্ব ছিল, আর কাবুল থেকে বাংলা পর্যন্ত তার বিশাল কৃতিত্ব ছিল। সাময়িক অভিযানের দ্বিতীয় স্তরে আকবর দাক্ষিণাত্য প্রাধান্য বিস্তার করেন, আর সাময়িক অভিযানের দ্বিতীয় স্তরে কি করেছিল, আকবর দাক্ষিণাত্যের প্রাধান্য বিস্তার করেছিল। একদম কনসেপ্টটা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা প্রয়োজন হলে লিখে রাখতে পারো, তোমাদের খুবই কাজে আসবে, পুরাটাই টেক্সট বুক থেকে নেওয়া। আহমেদনগর ও কান্দেশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, আহমেদনগর এবং কান্দেশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। 1601 খ্রিস্টাব্দে কান্দেশের আলিগড় দুর্গ দখলেই আকবরের শেষ রাজ্য জয়। এখন যদি বলা হয় আকবরের শেষ রাজ্য জয়, আলিগড় দুর্গের এই যে কান্দেশের 1601 খ্রিস্টাব্দে আকবরের এই জয়টাই ছিল একদম শেষ জয়। আকবরের নৌশক্তি ছিল না বলে তার পক্ষে পর্তুগিজদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি। অর্থাৎ আকবরের নৌশক্তি ছিল না বলে পর্তুগিজদের সঙ্গে যুদ্ধ করতে সম্ভব হয়নি। এখন এখানে বলা হয়েছে আকবরের সাম্রাজ্য বিস্তার ছিল যে সব প্রদেশে বা সুবাই, তা হলো দেখো কাবুল, যেটাকে কাশ্মীর ও কান্দাহার, লাহোর, মুলতান, তারপরে দেখো আমেদাবাদ, মালব, আজমির, ঠিক আছে, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, অযোধ্যা, বিহার, বাংলা, বেয়ার, কান্দেশ ও আহমেদনগর, এগুলি ছিল আকবরের সাম্রাজ্যের সুবাই, বিস্তার ছিল। অনেকগুলি যে রাজ্য যে দখল ছিল, এই রাজ্যের নামগুলি এখানে দেওয়া আছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে দিয়েছে আকবরের রাজপুত্র নীতি। ঠিক আছে, আকবরের রাজপুত নীতি বলা হয়েছে 1562 খ্রিস্টাব্দ থেকে 1570 খ্রিস্টাব্দে আকবরের রাজপুত্রদের প্রতি নীতি নির্দিষ্টকর রূপ ধারণ করেন। ঠিক আছে, মধ্য ভারতের গোন্ডওয়ানা রাজ্যের রানী দুর্গাবতীকে পরাজিত করে আকবরের সেনাপতি আশরাফ খাঁ আকবর যে আপোষমূলক রাজপুত্র নীতি অনুসরণ করেন তাতে তার সাম্রাজ্য বিস্তারে ও সাম্রাজ্যকে সুদৃঢ় করার ক্ষেত্রে সুবিধাই হয়। আর তিনি যে নীতিগুলি গ্রহণ করেছিল তার সাম্রাজ্য নীতিতে তার এইগুলি খুবই কাজে এসেছিল এবং সুবিধাই হয়েছিল। একদিকে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজপুত রাজাদের আত্মীয়তা বন্ধনে আবদ্ধ করেন। একদিকে তিনি কি করেছিল, বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আত্মীয়তা বন্ধন আবদ্ধ হয়েছিল। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে দেখো হলদিঘাটের যুদ্ধ। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে প্রায় সহায় সম্বলহীন অবস্থায় উদয় সিংহের পুত্র রানা প্রতাপ সিংহ দীর্ঘ 25 বছর ধরে আকবরের সঙ্গে অসম সংগ্রামে লিপ্ত হয়। ঠিক আছে, কি হয়েছিল, দীর্ঘ
কত 25 বছর ধরে আকবরের সঙ্গে অসম সংগ্রামে লিপ্ত থাকতেন। ঠিক আছে। প্রতাপ সিংহ হলদিঘাটের যুদ্ধে 1576 খ্রিস্টাব্দে আকবরের কাছে শোচনীয়ভাবে হার স্বীকার করেন। কার কাছে? আকবরের কাছে। কে? এই দেখো এখানে বলা হয়েছে যে প্রতাপ সিংহ। ঠিক আছে। শেষ জীবনে প্রতাপ সিংহ চিতোর ছাড়া মেবারের বেশ কয়েকটি দুর্গ পুনরুদ্ধার দখল করে নেন। আর শেষ জীবনে কি করেছিল? চিতোর ছাড়া মেবারের বেশ কয়েকটি দুর্গ পুনরায় দখল করে নেন। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে দাক্ষিণাত্য জয়ের অগ্রসর। ঠিক আছে। দেখো আকবর 1572 থেকে 72 গুজরাট এবং 1573 সুরাট জয় করেন। কবে? গুজরাট জয় করেছিল 1572 এবং সুরাট জয় করেছিল 1573। এগুলি দখল করার ফলে ভারতের পশ্চিম উপকূলে সমৃদ্ধ বন্দরগুলি তার অধিকারে আসে, আর এগুলি তার অধিকারে এসেছিল। গুজরাট তার দখলে আসায় সম্রাটের দাক্ষিণাত্যে যাবার পথ উন্মুক্ত হয়। আর দাক্ষিণাত্যে যাওয়ার সময় তার যে রাস্তাগুলি আরো উন্মুক্ত হয়েছিল যখন গুজরাট জয় করে নিয়েছিল। আকবর বাংলা ও বিহারের আফগান শাসক দাউদ খাঁর বিদ্রোহ দমন করেন। ঠিক আছে। বাংলা ও বিহারের আফগান শাসক দাউদ খাঁর বিরুদ্ধে দমন করেন। ঠিক আছে। তারপরে দেখো কি আছে। তারপরে এখানে আছে বলা হয়েছে দাক্ষিণাত্য জয়। আকবর দাক্ষিণাত্যের খানদেশ, বিজাপুর, গোলকুন্ডা ও আহমেদনগরের দূত পাঠিয়ে এই সকল রাজ্যের সুলতানদের বশ্যতা দাবি করেন। ঠিক আছে। সুলতানদের কি করেছিল? বশ্যতা দাবি করেছিল। একমাত্র কান্দেশ তার বশ্যতা স্বীকার করেন। কে? একমাত্র কান্দেশ তার বশ্যতা স্বীকার করেছিল। তারপরে আকবরের শাসন ব্যবস্থা কেবলমাত্র সমর কৌশলী যোদ্ধা হিসাবে নয়, সুশাসক হিসাবেও আকবর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। একমাত্র বলেছে যে কেবলমাত্র সমর কৌশলী যোদ্ধা হিসাবে নয়, সুশাসন হিসাবেও আকবর ইতিহাসে অনেক স্মরণীয় হয়ে আছেন। ঠিক আছে। তার শাসন ব্যবস্থাগুলি হলো, দেখো এখন আমরা তার শাসন ব্যবস্থাগুলি নিয়ে আলোচনা করব নেক্সট স্লাইডে। এই দেখো এখানে কি আছে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসনে সম্রাট সর্বময় ক্ষমতার অধিকারী। আর কেন্দ্রীয় শাসনে সর্বময় ক্ষমতার অধিকারী ছিল সম্রাট আকবর। তাকে সাহায্য করার জন্য কয়েকজন মন্ত্রী ছিলেন, যথা বকিল বা প্রধানমন্ত্রী। ঠিক আছে। দেখো দেওয়ান মীর বক্সি, কাজী উল কাচাত, এছাড়া আরও বিভিন্ন স্তরের কর্মচারী নিযুক্ত ছিলেন। নেক্সট কি আছে? প্রাদেশিক শাসন। শাসন কার্যের সুবিধার জন্য সম্রাটকে 15টি সুবায় বিভক্ত করেছিলেন। কয়টি সুবায়? 15টি। আর শাসন কার্যের সুবিধার জন্য 15টি ভাগে ভাগ করেছিল। ঠিক আছে। সুবায় ভাগ করেছিল। প্রত্যেক সুবায় একজন করে সুবাদার, দেওয়ান, বক্সি, সদর, কাজী ও ওয়াকিয়ান বিজ নিযুক্ত হতো। নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে স্থানীয় শাসন। প্রত্যেক সুবায় কয়েকটি সরকারের এবং প্রত্যেকটি সরকার কয়েকটি পরগনায় বিভক্ত ছিল। পরগনাগুলি আবার কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। আর পরগনাগুলি কিসে? কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। পরগনার উল্লেখযোগ্য কর্মচারী ছিলেন ফুজাদার, আলমগুজার, ঠিক আছে, কাজী, কোতোয়াল প্রভৃতি। ঠিক আছে। কাজী, কোতোয়াল প্রভৃতি। বিচার ব্যবস্থা। সাম্রাজ্যের সর্বপ্রধান বিচারপতি ছিলেন সম্রাট স্বয়ং। আর সর্বপ্রধান বিচারপতি হিসেবে সম্রাট স্বয়ং নিজেই ছিলেন। এই ব্যাপারে তাকে সাহায্য করতেন কাজী উল কাজাত, সদর সুদূর নামক কর্মচারীরা। ঠিক আছে। গ্রামে বিচার কার্যের ভার ছিল পঞ্চায়েতের উপর। আর গ্রামে বিচার কার্য চালানোর জন্য তার ভার ছিল পঞ্চায়েতের উপর। তারপরে নেক্সট কি আছে দেখো, মনসবদারি প্রথা। ঠিক আছে। আকবরের শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মনসবদারি প্রথার প্রচলন। সাময়িক ও বেসাময়িক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল এই মনসবদারি প্রথা। মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা, অর্থাৎ মনসবদারি কথার অর্থ হলো
পদমর্যাদা, ঠিক আছে, এই জায়গাটা একদম কোট করে রাখতে পারো। মনসবদারদের পদমর্যাদা দেখো, প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা ও ঘোড়া রাখতে হতো এবং পদমর্যাদা অনুসারে বেতন স্থির হতো। দেখো, প্রত্যেককে তাদের যে যোগ্যতা অনুসারে সেনা এবং ঘোড়া রাখতে হতো এবং তাদের এইগুলি দেখেই তাদের বেতন স্থির হতো। পদমর্যাদা 35টি ক্রম অনুসারে মনসবদাররা 10 থেকে 10,000 পর্যন্ত যে কোনো পরিমাণে মনসবদার হতে পারতেন। দেখো, তবে রাজ পরিবারের সদস্যরাই 10,000 মনসবদারি পেতেন, আর যারা রাজ পরিবারে ছিলেন তারাই একমাত্র 10,000 মনসবদারি পেয়ে থাকতেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। কনসেপ্টটা বড় হবে ফ্রেন্ডস, কিন্তু তোমাদের খুবই কাজে আসবে এবং তারপরে তো এমসিকিউগুলি আছে, কোশ্চেনগুলি আছে। দেখো, জাগিরদারি প্রথা, ঠিক আছে, অনেক সময় মনসবদারদের নগদ অর্থের বেতন দানের পরিবর্তে জাগির পেতেন, অর্থাৎ নগদ টাকার বিনিময়ে তারা জাগির পেয়ে থাকতেন। এই নির্দিষ্ট পরিমাণ জমি বা জাগিরের আয় দ্বারা তারা ব্যয় নির্বাহ করতেন। এই ধরনের মনসবদারদের জাগিরদার বলা হতো, আর এই ধরনের মনসবদারকে জাগিরদার বলা হতো। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। আকবর অবশ্যই জাগির প্রথা পছন্দ করতেন না, আর আকবর কি করতো, অবশ্যই মনসবদারি প্রথার মধ্যে জাগিরদার প্রথা পছন্দ করতেন না। আকবরের রাজস্ব ব্যবস্থার কথা দেখো, রাজস্ব ব্যবস্থার কথা কি হবে, আকবর রাজস্ব বিভাগেরও অনেক সংস্কার সাধন করেন। আকবর কি করেছিল, রাজস্ব ব্যবস্থার অনেক সংস্কার সাধন করেছিল। পরামর্শদাতা ছিলেন রাজা টুডরমল। আমরা পড়ে এসেছি না যে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি, টুডরমল। ঠিক আছে, 1582 খ্রিস্টাব্দে তিনি রাজস্ব সংস্কারের এক ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করেন। কবে, 1582 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। ফ্রেন্ডস, এতক্ষণ আমরা যা আলোচনা করেছি, কনসেপ্টে আলোচনা করেছি, এখন আমরা যা আলোচনা করব এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হতে পারে সেইগুলি নিয়ে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখো, একদম 52টা কোশ্চেন আছে, একদম মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমাদের কাছে কি আছে দেখো, বলা হয়েছে আকবর কবে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আনসার হবে 1542 খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আকবর জন্মগ্রহণ কোথায় করেন। ঠিক আছে, দেখো 2 নম্বর কোশ্চেন আনসার হলো সিন্ধু অমরকোটে আকবরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আকবরের মাতার নাম কি, দেখো এখানে লেখা আছে আকবরের মাতার নাম কি, তাহলে আনসারটা কি হবে, আকবরের মাতার নাম হামিদা বানু বেগম। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পারছো। নেক্সটে কি আছে দেখো, হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন। হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন, হুমায়ুনের মৃত্যুর সময় আকবর পাঞ্জাবে ছিলেন। ঠিক আছে, এই দেখো পাঞ্জাবে ছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন, তাহলে আনসার কি হবে দেখো, 14 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। ঠিক আছে, হিমু কে ছিলেন দেখো, হিমু ছিলেন আদিল শাহের সেনাপতি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, হিমু কি উপাধি ধারণ করেছিলেন, দেখো আনসার কি আছে, হিমু দিল্লি ও আগ্রা দখল করে বিক্রমাজিত উপাধি ধারণ করেছিলেন। ঠিক আছে, বৈরাম কাকে ছিলেন, দেখো আনসারটা কি হবে, আকবরের নাবালক অবস্থায় অভিভাবক ছিলেন বৈরামকা। ঠিক আছে, অভিভাবক ছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে আছে আমাদের 8 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়। 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর জয়ী হয়েছিল। ঠিক আছে, নেক্সট হিমুকে কে স্বহস্তে হত্যা করে, আনসারটা কি হবে দেখো, আকবর স্বহস্তে হিমুকে প্রকাশ্য সভায় হত্যা করেন। অপরিচ্ছন্ন বিদেশি কে কাকে বলেছেন, এটা হবে মেবারে মহারানা উদয় সিংহ মুঘল সম্রাট আকবরকে অপরিচ্ছন্ন বিদেশি বলেছেন। ঠিক আছে, আশা করি জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো, রানী দুর্গাবতী কে ছিলেন, আনসারটা হবে গোন্ডওয়ানা রাজ্যের রানী ছিলেন দুর্গাবতী। ঠিক আছে, গোন্ডওয়ানা রাজ্যের কোথায় ছিল, গোন্ডওয়ানা রাজ্য কোথায় ছিল, মধ্যপ্রদেশের গোন্ডওয়ানা রাজ্য অবস্থিত। কোথায়, মধ্যপ্রদেশে। রানী দুর্গাবতী কেন বিখ্যাত দেখো, গোন্ডওয়ানা রাজ্যের স্বাধীনতা রক্ষার্থে তার আত্মত্যাগের জন্য রানী দুর্গাবতী বিখ্যাত ছিলেন, তার আত্মত্যাগের জন্য। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে
চাঁদ বিবি কে ছিলেন? আনসারটা কি হবে? আহমেদনগরের রাজকন্যা ও বিজাপুর সুলতানের বিধবা মহর্ষি ছিলেন চাঁদ বিবি। ঠিক আছে। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল আকবরনামা গ্রন্থের লেখক। ঠিক আছে। দেখো নেক্সট কি আছে? মঙ্গল কথার অর্থ কি? মঙ্গল কথার অর্থ দুঃসাহসী। ঠিক আছে। দেখো মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি। ঠিক আছে। কোন শব্দ থেকে? মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়েছে। নেক্সট কি দেখো, নেক্সট এখানে কি আছে দেখো, বলা হয়েছে সংগ্রাম সিংহের মৃত্যুর পর পুত্ররা কার নেতৃত্বে বাবরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়? গোয়ালিয়রের অধিপতি মেদিনী রায়ের নেতৃত্বে বাবরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ঠিক আছে। বাবর কত বছর দিল্লির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? যেটা হবে বাবর হবে। ঠিক আছে। বাবর মাত্র 4 বছর দিল্লির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। 20 নাম্বার, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। ঠিক আছে। এই দেখো আকবর। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তা আনসার কি হবে? 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয়? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি ছিলেন মানসিংহ। ঠিক আছে। আকবরের আক্রমণের সময় গোন্ডওয়ানার নাবালক অধিপতি কে ছিলেন? আকবরের আক্রমণের সময় গোন্ডওয়ানার নাবালক অধিপতি ছিলেন বীর নারায়ণ। ঠিক আছে। কে ছিলেন? বীর নারায়ণ। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে আছে চিত্তোর আক্রমণকালে আকবরের সময় মেবারের রানা কে ছিলেন? ঠিক আছে। চিত্তোর আক্রমণের কালে আকবরের সময় মেবারের রানা ছিলেন উদয় সিংহ। ঠিক আছে। উদয় সিংহ। উদয় সিংহ কোথায় রাজধানী স্থাপন করেন? উদয়পুরে উদয় সিংহ রাজধানী স্থাপন করেন। জয়মল ও পুত্র কে ছিলেন? চিত্তোর দুর্গের 2 রাজপুত্র সেনাপতি। ঠিক আছে। 2 রাজপুত্র সেনাপতি ছিলেন। উদয় সিংহের মৃত্যু কবে হয়? 1572 খ্রিস্টাব্দে উদয় সিংহের মৃত্যু হয়। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে রানা প্রতাপের মৃত্যু কবে হয়? 1597 খ্রিস্টাব্দে রানা প্রতাপের মৃত্যু হয়। ঠিক আছে। দাউদ কোন যুদ্ধে পরাজিত এবং নিহত হন? এটা হবে দাউদ রাজমহলের যুদ্ধে পরাজিত ও নিহত হন। আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? এটা হবে 1601 খ্রিস্টাব্দে আকবরের জীবনের শেষ যুদ্ধ আলীগড় দুর্গ জয়। ঠিক আছে। আলীগড় দুর্গ জয় ছিল আকবরের শেষ জীবনের যুদ্ধ। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ পদমর্যাদা। ঠিক আছে। নেক্সট, ফ্রাসুয়া বানিয়ে কে ছিলেন? এটা হবে ফ্রাসুয়া বানিয়ে ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও পর্যটক। ঠিক আছে। চৌতক কি? তাহলে রানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম হলো চৌতক। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। ঠিক আছে। কার মন্ত্রী? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। নেক্সট কি আছে দেখো, সীতা কোন রাজপুত্র রাজা আকবরের বশতা স্বীকার করেননি? এটা হবে মেবারের মহারানা প্রতাপ সিংহ আকবরের বশতা স্বীকার করেননি। নেক্সট কি আছে, মনসবদারি কথার অর্থ কি? মনসবদারি কথার অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে। মনসবদারির কথা কি এবং প্রথম কোথায় চালু হয়? মনসবদারি প্রথা মূলত সাময়িক ব্যবস্থা এবং এই প্রথা পারস্যে প্রথম প্রচলিত ছিল। ঠিক আছে। নেক্সট কি দেখো, নেক্সটে আছে আমাদের কাছে আকবর কি উদ্দেশ্যে মনসবদারি প্রথা চালু করেন? এটা হবে দুর্নীতি দমন করার উদ্দেশ্যে মনসবদারি প্রথা চালু করেন। দ্বীন-ই ইলাহির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট আকবর দ্বীন-ই ইলাহির প্রতিষ্ঠাতা ছিলেন। আকবর প্রবর্তিত ধর্মমতের নাম কি? আকবর প্রবর্তিত ধর্মমতের নাম দ্বীন-ই ইলাহি।
সুলহ ই কুল বলতে কি বুঝো? এখানে সুলহ হবে, সুলহ ই কুল বলতে সর্বধর্ম সহিষ্ণুতা বোঝায়। ঠিক আছে, নেক্সট দেখো, ইবাদ খানাকে কোথায় প্রতিষ্ঠাতা করেন? আকবর ফতেপুর স্বীকৃতিতে ইবাদ খানা প্রতিষ্ঠাতা করেন, ফতেপুর স্বীকৃতিতে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে ফৌজি কি ছিলেন? আকবর যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন ফৌজি। ঠিক আছে, দিন ইলাহি মত গ্রন্থকারী একমাত্র হিন্দু কে ছিলেন? আকবরের সভাসদ বীরবল ছিলেন দিন ইলাহি মত গ্রহণের কারী একমাত্র হিন্দু। মেবারের রাজাদের উপাধি কি ছিল? মেবারের রাজাদের উপাধি ছিল রাধা। ঠিক আছে, মেবারের সর্বশ্রেষ্ঠ রানা কে ছিলেন? মেবারের সর্বশ্রেষ্ঠ রানা ছিলেন প্রতাপ সিংহ। জাতীয় সম্রাট কাকে বলা হয়? আকবরকে জাতীয় সম্রাট বলা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, এই জায়গাটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো, আকবরের সময় দপ্তরের প্রধানের উপাধি কে ছিল? আকবরের সময় দপ্তরের প্রধানকে মন্ত্রী বক্সি বলা হয়। ঠিক আছে, আকবরের রাজস্ব দপ্তরের প্রধানকে কি বলা হয়? আকবরের রাজস্ব দপ্তরের প্রধানকে দেওয়ানি আল্লাহ বলা হয়। ঠিক আছে, ফতেপুর সিক্রির প্রবেশ পথকে কি বলা হয়? ফতেপুর সিক্রির প্রবেশ পথকে বুলেন দরওয়াজা বলা হয়। ঠিক আছে, বুলেন দরওয়াজা। আকবর তার রাজ্যকে কয়টি সুবায় ভাগ করেন? উত্তর, আকবর তার রাজ্যকে 15টি সুবায় ভাগ করেন, 15টি সুবায়। আমরা কনসেপ্টের মধ্যে এটা পেয়েছিলাম এবং দেখো এখানে কোশ্চেনের মধ্যেও আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে আকবর থেকে এবং দ্বিতীয় পানিপথের থেকে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে এবং যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে অন্যদেরকে পেতে সাহায্য করতে পারো এবং ক্লাসগুলি তোমাদের কাছে কী লাগছে, কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবা। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হলে অবশ্যই অ্যাড হতে পারো, আমি নাম্বারটা বলে রাখছি। দেখো এখানে 9485160859 এই নাম্বারে ফোন করে অথবা মেসেজ করে যে কোনো বিষয়ে জেনে নিতে পারো এবং গ্রুপে অ্যাড হতে পারো। তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাই বাই।